নমস্কার, ছেলে টিভি নিউজ বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। সাদা কথা কালো কথায় জিএসটির ভালো মন্দ নিয়ে আমরা আজকে আলোচনা করছি। জিএসটি নিয়ে আলোচনা চলছে লোকসভায়, অর্থ বিল হিসেবে পেশ হয়েছে। সুতরাং লোকসভাতে এই বিল পাস হয়ে যাওয়া মানেই 1 জুলাই থেকে জিএসটি কার্যকর হওয়া। ইতিমধ্যে বেশ কিছু সংশোধনী প্রস্তাব যা ইতিমধ্যেই পেশ করা হয়েছে লোকসভাতে বিভিন্ন দলের তরফ থেকে, এবং সেই সংশোধনী প্রস্তাবগুলি নিয়ে আলোচনার পর ভোটাভুটির পরে ঠিক হবে তার ভাগ্য, অর্থাৎ প্রস্তাবগুলি গৃহীত হলো অথবা হলো না। এ নিয়ে আলোচনা আমাদের সঙ্গে উপস্থিত দুই অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে। অর্থনীতিবিদ হিসেবে রয়েছেন দেবাশিস সরকার আমাদের সঙ্গে, এবং তিমির বরণ চট্টোপাধ্যায় রয়েছেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এবং কর বিশেষজ্ঞ হিসেবে। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে। একেবারে প্রথমে আজকে জিএসটি নিয়ে আলোচনার একেবারে সূত্রপাত করেন দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলি, এবং সংসদে তার নিজের ভাষণে কি বলেছেন অরুণ জেটলি একবার শুনে নি, তারপর আসবো আজকে আলোচনাতে। The interface of each person doing economic activity is with multiple assessing officers. तो एक व्यक्ति जो व्यवसाय करता है उसको मल्टीपल असेसिंग ऑफिसर्स के पास जाना पड़ता है. And the nature of economic activity today is changing because a number of these taxes by their nature are converging. सारे देश को एक इकोनॉमिक मार्केट कर दी जाए, सारे देश में एक यूनिफॉर्म रेट हो, एक असेसी का एक अधिकारी के साथ केवल इंटरफेस हो, उसमें भी अधिकतर केसेस सेल्फ असेसमेंट के हो जाए, जो केवल कंप्यूटर सिलेक्ट करेगा उनका ऊपर आप स्क्रूटनी या ऑडिट के लिए जाएं। সোজা কথায় ইজ অফ ডুইং বিজনেস, এই ছিল মূল লক্ষ্য সরকারের, যার জন্য এতদূর আসা বা এতদূর আসার চেষ্টা করা। সরকার বলছে এতদূর বিগ স্টেপ, প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস বলছে বেবি স্টেপ। সে আলোচনা অন্য রাজনৈতিক আলোচনা, কিন্তু আপাতত আমরা যে আলোচনায় ঢুকতে চাইছি, আমি দেবাশিসবাবু প্রথম আপনার কাছে আসবো। যা চালু হতে চলেছে, যা চালু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, কতগুলি সংশোধনী গ্রহণ করে বা বর্জন করে চালু হলো সেটা অন্য প্রশ্ন, কিন্তু যা 1 জুলাই থেকে চালু হতে চলেছে সেই জিএসটি, তার মোটের উপরে সামগ্রিক প্রভাবটা কি হবে আমাদের অর্থনীতিতে? করের মূল আলোচনাটা তো আমাদের দেশে এতক্ষণ পর্যন্ত বা 1 জুলাইয়ের আগে পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু বলতে হচ্ছে সূত্র ধরে কথা বলবার জন্য প্রত্যক্ষ পরোক্ষ কর। এই জিএসটির যে সমস্ত আলোচনাটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পরোক্ষ কর ব্যবস্থাকে কেন্দ্র করে একটা মৌলিক পরিবর্তনের বিষয়। আমাদের দেশে সাধারণভাবে যখন সেটা দ্রব্য বা সেবা, গুডস জিএসটি বাংলায় যদি আমরা বলি, দ্রব্য বা সেবা কর, যেটা এটা মূলত হচ্ছে পরোক্ষ করকে কেন্দ্র করে আলোচনা। কিন্তু এই আলোচনার সময় যেটা মৌলিক পরিবর্তনের কথা আমাদের মাথায় রেখে সমস্ত বিতর্কের মধ্যে যেতে হচ্ছে, সেটা হচ্ছে যে একটা মূল কথা হচ্ছে দেশে একটা সম্পদ রয়েছে, এই সম্পদ ব্যবহার হবে। সম্পদ ব্যবহার হবে কেন? দুটো জিনিস করবার জন্য, একটা দ্রব্য তৈরি করার জন্য, একটা সেবা তৈরি করার জন্য। এই দ্রব্য এবং সেবা তৈরি হওয়ার পর একটা প্রোডাকশন পয়েন্ট রয়েছে, রিসোর্স প্রোডাকশন পয়েন্ট, এবং সেখান থেকে পরবর্তী পর্যায়ে সেটা যাদের জন্য করা হচ্ছে, অর্থাৎ আমরা যারা সমাজে ভোগী হিসেবে চিহ্নিত রয়েছি তাদের জন্য ওটা তৈরি করা হচ্ছে, তারা সেটাকে ভোগ করবে। সেটা দ্রব্য হতে পারে, সেটা সেবা হতে পারে, এই হচ্ছে মোট লজিস্টিক্স। এবার এই যে উৎপাদন হচ্ছে এবং তারপর আমি যখন ভোগ করছি দ্রব্য বা সেবাকে, এই মধ্যবর্তী যে পর্যায়ে এই লজিস্টিক্সের বিভিন্ন ফেজে বিভিন্ন ধরনের কর দিতে হচ্ছে। এই যেটাকে আমরা বলছি পরোক্ষ কর, এই পরোক্ষ কর ব্যবস্থার মধ্যে এই পুরো লজিস্টিক্সটা কাজ করছে। ফলে একটা দ্রব্যের ওপর একাধিকবার ভিন্ন ভিন্নভাবে কখনো রাজ্যের মধ্যে কখনো অন্য রাজ্যে যাওয়ার প্রশ্নে কর বসছে। বিতর্কটা তাহলে কোথায়? কি করতে চাওয়া হচ্ছে? করতে চাওয়া হচ্ছে যে না, এসব কিছু থাকবে না। এক একটা রাজ্যেও পর্যন্ত এই পরোক্ষ কর এই বিষয়ে ভিন্নতা রয়েছে। বলা হচ্ছে যে এখন সারা ভারতবর্ষের সম্পদটা হচ্ছে একটা সম্পদ হিসেবে বুঝতে হবে। সমস্ত মানুষ ভারতবাসী হিসেবে সেই জিনিসটাকে যখন ভোগ করবে, তখন একটা ভোগের সীমানার জায়গায় সেটাকে দাঁড়িয়ে বিচার করতে হবে। এবং মধ্যবর্তী যে পর্যায়ে রয়েছে তাতে বারবার করে যে কর আসলে যে বলছেন ভিন্ন ভিন্ন ইন্টারফেস, এই জায়গাটাকে কমিয়ে একটা নির্দিষ্ট জায়গায় এই কর বসানোর কথা ভাবা হচ্ছে, যাতে সারা ভারতবর্ষ জুড়ে একটা নির্দিষ্ট পরোক্ষ কর কাঠামোর মধ্যে থেকে পরোক্ষ করকে প্রয়োগ করা যায়। কিন্তু এখানে তাহলে বিতর্ক জায়গাটা কোথায় আসছিল এতদিন ধরে, এত সময় কেন আসছিল? রাজনৈতিক বিতর্ক সরিয়ে রেখে বলি, বিষয়ের ছাত্র হিসেবে যেটুকু সামান্য বুঝি সেটা এইরকম। বিতর্কের জায়গাটা ছিল যে সম্পদ যেটা বলা হচ্ছে দেশে দিয়ে দেওয়া রয়েছে, সেটা ভারতবর্ষের বিভিন্ন দেশে এই যে সম্পদ দিয়ে দেওয়া রয়েছে তার পরিমাণ এবং তার মান দুটোই, একটা হচ্ছে পরিমাণ, একটা হচ্ছে মান, এর ভিন্নতা রয়েছে। ফলে
কোনো রাজ্যে কোনো দ্রব্য বা সেবা তৈরির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ রয়েছে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ রয়েছে, আবার কোথাও সে ব্যাপারে কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। একটা নির্দিষ্ট কর কাঠামো বসানোর প্রশ্নে এই জায়গায় বিতর্ক আছে যে কোনো জিনিসের ক্ষেত্রে কোনো রাজ্য তার নিজস্ব যে কর কাঠামো রয়েছে তার থেকে সে যে পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারে, কারণ এটা রাজ্য সরকারের জায়গা থেকে রেভিনিউ জেনারেট করার একটা জায়গা, যে রেভিনিউটা জেনারেট করতে পারে এই কর ব্যবস্থা চালু হলে কোনো ক্ষেত্রে দেখা যাবে কোনো রাজ্যের এই পরোক্ষ কর থেকে আয়ের পরিমাণ কোনো জায়গায় কমে যাবে, কোনো জায়গায় আবার আয়ের পরিমাণ বাড়বে। এই জায়গাটাতেই বিতর্ক, সবাই বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে তাহলে আমার রাজ্যের যে সম্পদ, আমার রাজ্যের যে উৎপাদন পদ্ধতি, উৎপাদন ব্যবস্থা এবং বর্তমানে যে পরোক্ষ কর ব্যবস্থা রয়েছে তার মধ্যে থেকে রাজ্য সরকার কী পরিমাণ আয় বা সম্ভাব্য আয় তৈরি করবার জায়গা রয়েছে। কিন্তু এই জিএসটি চালু হলে প্রত্যেক রাজ্য আলাদা করে হিসেব করছে এবং বিতর্কটা এইখানটাতে যে তাহলে এটা বসানোর পর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি পয়েন্ট অফ ভিউ থেকে দেশ সামগ্রিকভাবে তার কি ভালো বা মন্দ হচ্ছে এবং সেটা আবার বিচার করছে প্রত্যেক রাজ্য সরকার তার জায়গা থেকে এবং যারা ভোক্তা তারা তাদের জায়গা থেকে। তবে শেষ করছি এই পর্যায়ে এই কথাটা বলে যে এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নিশ্চিতভাবে আরও উন্নত কর ব্যবস্থা এবং কাম্য, এর মধ্যে থেকে যে সমস্ত রাজ্যের সেই ব্যাপারে বহু বিতর্ক হয়েছে, সময়সীমাগুলোকে ভাগ করে করা হয়েছে, তার বিভিন্ন টায়ার রয়েছে, সেই বিস্তারিত আলোচনায় হয়তো এখন যাওয়া যাবে না, কিন্তু এইটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এই কর ব্যবস্থা যখন প্রয়োগ করা হবে তখন একটা ম্যাক্রো ইকোনমি পয়েন্ট অফ ভিউ দেশের জায়গা থেকে সেটা কাম্য, সেটা সামগ্রিকভাবে দেশের মধ্যে যে বিভিন্ন জায়গায় অস্পষ্টতা থাকে অ্যাক্টিভিটিসের লেভেলে, কর দেওয়া না দেওয়ার প্রশ্নে যে ফাঁকগুলো থাকে সেটা কমাতে সাহায্য করবে এবং মোট জাতীয় উৎপাদন এবং সেখান থেকে যে ম্যাক্রো ইন্ডিকেটরগুলো সেটাকে আরও পরিষ্কারভাবে পাওয়ার প্রশ্নে এই নতুন কর ব্যবস্থা সাহায্য করবে। এবং যদি আমরা ভোগীদের জায়গা থেকে আলোচনা করি তাহলে সেই সম্ভাবনা এই কর ব্যবস্থা প্রয়োগে থাকছে যে তারা তাদের কল্যাণের জায়গায়, আমরা সবসময় জিনিসের দামের বিচারে জিনিসটা বুঝি, কল্যাণের জায়গায় তারা উপকৃত হবেন এবং কোথাও ঠকছেন না, কোথাও কেউ অতিরিক্ত লাভ করছে না, এর মধ্যে একটা সাম্য আসবে। অবশ্যই। আমি তিমির বর্মবাবু আপনার কাছে একটু আসবো। ইতিমধ্যেই এই কর চালু হওয়া নিয়ে অর্থাৎ জিএসটি চালু হওয়া নিয়ে যেমন একদিকে কিছু বিতর্ক হয়েছে, তার কিছুটা রাজনৈতিক রেশ এখনও রয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত লোকসভা বিতর্ক প্রশ্নে, তেমনি আমাদের সাধারণ মানুষের মনে বেশ কিছু ভয়, কিছু চিন্তা, ভয় যদি নাও বলে কিছুটা চিন্তা রয়েছে। যেমন আজকে সকালে প্রায় সবকটি খবরের কাগজ খোলার পরই বা বিভিন্ন সোশ্যাল সাইটে যে আলোচনা, যে তাহলে কি এই যে প্রধানমন্ত্রী বলছিলেন বাড়ি কিনতে উৎসাহ দিচ্ছেন, পিএফ থেকে টাকা নিতে পারবো বা সুদের টাকাতে কিছুটা ছাড় পাওয়া যাবে, কম সুদ গুনতে হবে, তাদেরকে সে টাকাটা আবার অন্য পথে বার করে নেওয়া হচ্ছে। যদি বাড়িটা আন্ডার কনস্ট্রাকশন হয় বা ফ্ল্যাটটা আন্ডার কনস্ট্রাকশন হয় তাহলে আমাকে যে ইএমআইটা পে করতে হয় তার উপরে কিছুটা অতিরিক্ত কর বসবে। এই চিন্তাগুলো কতটা মানে প্রকৃত চিন্তা, মানে চিন্তাগুলো করার কোনো কারণ আছে কি, যেভাবে 1 জুলাই থেকে জিএসটি চালু হতে চলেছে সেটা যদি একটু স্পষ্ট করেন। আজকে সোশ্যাল মিডিয়া এবং কাগজে যে সমস্ত ইনফরমেশানগুলো বেরিয়েছে আমি বেশ কিছু পড়েছি। আমার মতামত হচ্ছে ম্যাক্সিমাম ইনফরমেশনই হচ্ছে ভুল। প্রথম কথা হচ্ছে ইএমআইয়ের ওপর কোনো ধরনের জিএসটি আসবে না। বাড়ি যেটা আমরা পারচেস করি বা ফ্ল্যাট কিনি বা বিভিন্ন রিয়েল এস্টেট কিনি তার ওপর কিন্তু এখনও সার্ভিস ট্যাক্স রয়েছে। এটা নতুন কিছু নয়। যদি আপনি বাড়ি কনস্ট্রাকশন পিরিয়ডে কেনেন, অর্থাৎ যেখানে কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে এখন আমাদেরকে সার্ভিস ট্যাক্স পেমেন্ট করতে হয়। জিএসটি আসার পরেও তার ওপর জিএসটি আসবে, কারণ তখন আর সার্ভিস ট্যাক্স থাকবে না। কিন্তু যদি কোনো বাড়ি আপনি রেডিমেড হিসেবে কেনেন, অর্থাৎ যেখানে কমপ্লিশন হয়ে গেছে, কমপ্লিশন সার্টিফিকেট পাওয়া গেছে এবং আপনি টাকা দিয়ে কমপ্লিটলি পজিশন নিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের জিএসটি থাকবে না। কাজেই এখন আর জিএসটির মধ্যে কিন্তু বিরাট কিছু পার্থক্য নেই। এখনও আপনাকে সার্ভিস ট্যাক্স দিতে হয়, আবার জিএসটি যখন আসবে 1 জুলাই থেকে তখনও আপনাকে সার্ভিস ট্যাক্স দিতে হয়, যেগুলো আপনার কনস্ট্রাকশনের ক্ষেত্রে, যেগুলো আপনার রিয়েল এস্টেট ফ্ল্যাট বা অন্যান্য রিয়েল এস্টেট আপনি কিনছেন। দ্বিতীয় কথা হচ্ছে ইএমআই। আমরা
সাধারণত ফ্ল্যাট কেনার সময় আমরা ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে ইএমআই কিনি। এই ইএমআই এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট আর একটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। তো আমি প্রিন্সিপালের ওপর তো জিএসটি দিয়েই দিলাম, কাজেই আমি ইএমআই এর ওপরকে আমাকে যদি আবার জিএসটি দিতে হয় তাহলে একটা বাড়ির জন্য দুবার জিএসটি পেমেন্ট হয়ে যাচ্ছে। কাজেই এটা আইনত সম্ভবই নয়, তা কখনোই সম্ভব নয়। এই ইনফরমেশন সম্পূর্ণ কনফিউজিং এবং এর মধ্যে কোনো ভ্যালিডিটি নেই। তিমির বলবো আরেকটা বিষয়, যারা শহুরে মধ্যবিত্ত একটা বড় অংশ যারা বাড়ি ভাড়া করে থাকেন তাদের ক্ষেত্রে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে যে বাড়ি ভাড়ার ক্ষেত্রেও জিএসটি লাগু হবে, সেটা যদি একটু স্পষ্ট করেন। একটা কথা মনে রাখবেন, যদি জিএসটি লাগেও কিন্তু মনে রাখতে হবে আমাদের একটা থ্রেশহোল্ড লিমিট আছে 20 লাখ টাকা। যে কোনো প্রপার্টি লিজহোল্ড রেন্টাল যদি হয় সেটা জিএসটির আন্ডারে আসবে। যদি আপনার কোনো প্রপার্টি থাকে, আপনি যদি কোনো কমার্শিয়াল ইউজের জন্য কাউকে ভাড়া দেন এবং সেক্ষেত্রে যদি টোটাল ট্যাক্সেবল সার্ভিসটা 20 লাখ টাকার ওপর হয় তবেই কিন্তু আপনি জিএসটির আন্ডারে আসবেন। এর মানে এই নয় যে আপনি একটা ফ্ল্যাট ভাড়া দিলেন একটা কোম্পানিকে 10,000 টাকা করে কি 1 লাখ টাকা করে আপনি ভাড়া পাচ্ছেন, তার উপর জিএসটি দিতে হবে। কাজেই টোটাল থ্রেশহোল্ড লিমিট যে 20 লাখ টাকা রয়েছে সেটাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তার উপরে যদি যায় তার উপর যদি হয় তখনই আপনি জিএসটির আন্ডারে আসবেন। শুধু সার্ভিসের ক্ষেত্রেও নয়, গুডসের ক্ষেত্রেও তাই। যে কোনো আপনি প্রপার্টি লিজ দিন, লিজ আপনার জিএসটির আন্ডারে আছে, প্রোভাইডেড আপনার টোটাল ট্যাক্সেবল সার্ভিস এক্সিডস 20 লাখ রুপিস। অর্থাৎ ছোটখাটো যে সমস্ত রেন্টাল প্রপার্টি, যে সমস্ত ভাড়া দেয়া হয় বা কোম্পানি ইউজের জন্য দেয়া হয়, সেগুলো কিন্তু জিএসটির মধ্যে আসবে না। তার কারণ হচ্ছে জিএসটির মধ্যে আসতে গেলে প্রায় মান্থলি ভাড়া হওয়া উচিত 1,70,000 থেকে 1,80,000 টাকা পার মান্থ, যেটা সাধারণ ক্ষেত্রে সম্ভব নয়। গৃহস্থ তো দেনই না, ব্যবসায়ীরাও খুব কম অংশই দেন এই ভাড়াটা। অনেক ধন্যবাদ। আমার একটা বিরতির সময় হয়েছে তিমির বরণ বাবু, আবার আপনার কাছে ফিরবো, আরো বেশ কিছু বিষয় স্পষ্ট করার আছে তিমির বরণ বাবু এবং দেবাশিস বাবু দুজনের কাছ থেকে। একটা ছোট বিরতির পর ফিরে আসছি জিএসটি নিয়ে আলোচনায়, সঙ্গে থাকুন দিনভর। আমরা ফিরলাম একটা বিরতির পর। আমি দেবাশিসবাবু একটা বিষয় একটু স্পষ্ট করতে চাইবো আপনার কাছে। জিএসটি যখন থেকে চালু করার কথা হচ্ছে তখন থেকে, আবারও বলছি, রাজনৈতিকভাবে যে যার পক্ষেই থাকুন না কেন, সব থেকে বেশি আপত্তি মহারাষ্ট্র, গুজরাট এই ধরনের রাজ্যগুলোর কাছ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম তারা উৎপাদক রাজ্য হিসেবে, অর্থাৎ তারা উৎপাদনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছেন ম্যানুফ্যাকচারিংয়ের জায়গা থেকে। তাদের একটা মূল আপত্তির জায়গা ছিল জিএসটিতে গেইনার হবেন যারা ভোগ করছেন তারা, বা গেইনার হবে সেই রাজ্য যেখানে বেশি ভোক্তা আছেন, যারা ভোগ করবেন কনজিউমার আছেন, উৎপাদক রাজ্যগুলির ক্ষতি হবে। এই বিতর্কটা কতটা দূর করা সম্ভব হলো শেষ পর্যন্ত যখন চালু হতে চলেছে আর কিছুদিনের মধ্যে? এই বিতর্কটা আগামী দিনে সবসময়ের জন্যই থাকবে। তার কারণটা হচ্ছে আমি শুরুতেই বলেছি যে প্রত্যেকেই তো তার নিজের স্বার্থের জায়গা থেকে কথা বলছে। যদি এবার আমি একদম সহজ গল্প করে বলি যে যদি একটা সিচুয়েশান মনে করি যে সিচুয়েশানে কোনো গুডস তৈরি হচ্ছে না, কোনো সার্ভিস ম্যানুফ্যাকচার করা হচ্ছে না, সার্ভিস তৈরি হচ্ছে না, তাহলে সেই জায়গায় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বসবেটা কি? আর অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তখনই সেখানে প্রচুর করে তৈরি হবে এই পরিমাণটা যদি সেখানে যথেষ্ট পরিমাণে গুডস বা সার্ভিস এটা জেনারেট করে। তাহলে স্বাভাবিকভাবেই যদি আমি ধরে নিই, এই আলোচনা এই জায়গাটায় প্রচুর বিতর্ক আছে, তাই আমি বলছি যদি আমি ধরে নিই যে এর মাধ্যমে শেষমেশ পর্যন্ত, কারণ অনেক ফাইনাল ডিবেট আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, যে আলটিমেটলি কনজিউমার অনেক এফেক্টিভ প্রাইসে আজকে যে দামে কিনছে তার থেকে অনেক বেশি আর উপযুক্ত দামে, আমি উপযুক্ত কথাটা রাখছি, উপযুক্ত দামে সে জিনিসটা কিনতে পারবে। তাহলে কনজিউমারের জায়গা থেকে এটাকে সে একভাবে পারসিভ করছে। কিন্তু যে ট্যাক্স দেয় সেটা ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রেই হোক, ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রেই হোক, যখন কেউ কর দিচ্ছে, মানে এখানেও কনজিউমার যখন ভোগ করছে তখন একটা কর দিয়ে সেটা ভোগ করে, একটা দেশ স্ল্যাব বাক্স কিনছে, কর দিয়ে সেটা কিনছে। সুতরাং সেই জায়গা থেকে সে যখন দেখছে কোথায় আমাকে কি করটা কম দিতে হচ্ছে, আর ম্যানুফ্যাকচার করতে গিয়ে যখন করটা দিতে হচ্ছে, তখন যদি বেশি পরিমাণে সম্পদ থাকে, বেশি পরিমাণে উৎপাদনের বিষয় থাকে, সেটা দ্রব্য হতে পারে, সেবা হতে পারে, তাকে স্বাভাবিকভাবে সেক্ষেত্রে তাকে কর বেশি দেওয়ার
জায়গাটাও বাড়ছে এবং রাজ্যের যে ফারাকগুলো আসছে, যেখানে রাজনৈতিক বিতর্কটা হচ্ছে, প্রত্যেকে হিসেব করছে যে আজকের তারিখে বর্তমান ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আমার কত আয় হচ্ছে, এক। আর GST সেই থেকে হিসেব কত পাবো? করছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স রেজিমে যখন আমি যাব, তখন সেই ব্যবস্থার মধ্যে থেকে রাজ্য সরকারের আয় কত, কোন জায়গায় যাচ্ছে। ফলে কেন্দ্রীয় সরকারকে এখানে একটা কোঅর্ডিনেশন রাখতে হচ্ছে, যে কারণে এত দফায় মিটিং বারবার করে করতে হচ্ছে, যে কম্পেনসেশনের প্রশ্ন আসছে, যে প্রথম পর্যায়ে তাহলে কিভাবে তাকে কম্পেনসেট করা। কারণ সত্যি এই ধরনের ব্যবস্থা চালু হলে কোনো রাজ্য সেখানে হয়তো সে তার টোটাল ট্যাক্স কালেকশন সে লুজ করতে পারে। ফলে সেখানে একটা কম্পেনসেশন প্রিন্সিপালের কথা বলা হচ্ছে, সময় বেঁধে দেওয়া হচ্ছে, পর্যায়ক্রমে কথা বলা হচ্ছে। ফলে এই জায়গাটা এরকম কখনোই হবে না, এটা এই টানাপোড়েন সবসময়ের জন্যই থাকবে, একটা সময় লাগবে আস্তে আস্তে করে একটা জায়গায়। আমি একটু তিমির বরণ বাবুর কাছে যাই। তিমির বরণ বাবু, এটা গেল গোটা দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের অবস্থা, সেখানে কিছুটা পার্থক্য রয়েছে, কিছুটা পার্থক্য থাকবে, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে যেটা যেতে পারে। আমি যদি সমাজের মধ্যে বিভিন্ন অংশের কথা ধরি, সেখানে কি সবাই সমানভাবে উপকৃত হবেন? গ্রামের ক্ষেত্রে বা শহরের ক্ষেত্রে ছোট ব্যবসায়ীরা, ছোট দোকানদাররা, যারা আমাদের সমাজের ক্ষুদ্রতম অংশ, তারা কতটা উপকৃত হবে? দেখুন, জিএসটি অ্যাজ এ হোল এটা কনজিউমারের পক্ষে অত্যন্ত অ্যাডভান্টেজিয়াস, এটা অ্যাজ এ হোল আমি বলতে পারি। তার কারণ হচ্ছে শুধু ম্যানুফ্যাকচারাররাই জিএসটি থেকে উপকৃত হবে না, ম্যানুফ্যাকচারার তো প্রচণ্ড পরিমাণে উপকৃত হবে, কারণ ইজ অফ ডুইং বিজনেস হবে, কমপ্লায়েন্স কমে যাবে, কস্ট কমে যাবে, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট কস্টে কমে যাবে, এবং তার ফলে একটা এই যে কস্টের যে অ্যাডভান্টেজটা হবে, যেটা আমার হিসাবে 4 to 5% কস্ট মিনিমাম কমে যাবে যখন জিএসটি মানে ফুল স্কেলে এটা অ্যাপ্লিকেশান হচ্ছে। এবং আমাদের যা আইন হয়েছে সেই অনুযায়ী এই জিএসটি রিলেটেড যে অ্যাডভান্টেজটা, সেটা কিন্তু কনজিউমারের মধ্যে এটা পাস অন করে দেওয়ার প্রভিশনস করে দিয়েছে গভর্নমেন্ট। কাজেই হয়তো প্রথম 6 মাস কি 7 মাসের একটা ইম্প্যাক্ট পজিটিভ নাও আসতে পারে, কিন্তু লঙ্গার টার্মে এর জিএসটি ইম্প্যাক্ট সার্টেনলি আসবে এবং এটা পজিটিভলি আসবে। আর একটা হচ্ছে কি, কর জিএসটিতে আপনি ওয়ান কান্ট্রি ওয়ান মার্কেট ওয়ান রেট, এই একটা সুবিধা পাচ্ছেন। একটা প্রোডাক্টের একটা রেট একটা রাজ্যে যেটা বর্তমানে রয়েছে সেটা আপনি পাবেন না। জিএসটিতে আপনি একটা স্ট্যান্ডার্ড রেট পাবেন, স্ট্যান্ডার্ড রেগুলেশনস পাবেন, স্ট্যান্ডার্ড রুলস পাবেন, সেটা একটা ছোট ব্যবসায়ীদের পক্ষে কোনো চিন্তার কারণ নেই। প্রথম কথা আমি বলেইছি যে 20 লাখ টাকা পর্যন্ত বিজনেস জিএসটি আন্ডারে আসছেই না। এছাড়াও গভর্নমেন্ট বলেছে যাদের 20 লাখ টাকার ওপর কিন্তু 50 লাখ টাকার নিচে, তাদেরকেও বলছে যে তুমি একটা সার্টেন পার্সেন্টেজ 2% তুমি ট্যাক্স দিয়ে দাও, তোমার আর কোনো রিটার্ন মানে তোমার কোনো বুকস অ্যাকাউন্টস ইত্যাদি কিচ্ছু মেনটেন করতে হবে না 50 লাখ পর্যন্ত। তার মানে হচ্ছে 20 লাখ টাকা পর্যন্ত জিএসটির আন্ডারে আসছেনই না। 20 লাখ টাকা যদি ওপরও হয়ে যায়, তাহলে আপনি 20 লাখের ওপরে যেটা যে 50 লাখ পর্যন্ত আপনি কম্পোজিশন স্কিম নিতে পারবেন। সেখানে আপনি স্টেট 1% আর সেন্ট্রাল 1%, 2% যদি ট্যাক্স দেন, তাহলে আপনার জিএসটি কমপ্লায়েন্স হয়ে গেল, এর মধ্যে আর কোনো কমপ্লিকেশনসই রইল না। আমার সময় যেহেতু একদম শেষ, তিমির বরণ বাবু এবং দেবাশিস বাবু দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। মোটের উপরে জিএসটির ভালো মন্দ বোঝার চেষ্টা করছিলাম আমরা। প্রথম কিছু মাস 6, 7 বা আরও কিছু বেশিও হতে পারে, কতটা সময় লাগবে সেটা আমরা এই মুহূর্তে জানি না। হয়তো জিএসটির তেমন সুপ্রভাব না পাওয়াও যেতে পারে, কিন্তু পরবর্তী সময়ে জিএসটি সুফল ফলতে বাধ্য, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বেশ কিছু বিতর্ক এখনও থেকে যাচ্ছে, অন্তত রাজনৈতিক পর্যায়ে। সাদা কথা কালো কথা দ্বিতীয় অংশ দেখুন মঞ্জিরার সঙ্গে, বিষয় কবিকে হুমকি। সঙ্গে থাকুন দিনভর।